অ্যাস্ট্রোনিট অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছে আজকে অ্যাস্ট্রোনিট অনুষ্ঠানে যিনি মধ্যমণি, তিনি হচ্ছেন জ্যোতিষ পদ্মশ্রী পরন্তপ শাস্ত্রী। বন্ধুরা, আমরা বিগত এপিসোডে শনি সাড়ে সাতি নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আমরা আপনাদের কথা দিয়েছিলাম যে শনি সাড়ে সাতি নিয়ে আরো এমন কিছু চমকপ্রদ ঘটনা তুলে ধরবো, বা এমন কিছু চমকপ্রদ কথা বা টোটকা বা বলতে পারেন মানুষের জীবনে চলার পথে পাথে হয়ে দাঁড়াবে, সেই কিছু এমন কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরবেন জ্যোতিষ পদ্মশ্রী পরন্তপ শাস্ত্রী, যেটা অ্যাপ্লাই করলে অবশ্যই আপনারা 100% রেজাল্ট পাবেন। তো যারা আজকে আমাদের এই অ্যাস্ট্রোনিট অনুষ্ঠানটি দেখছেন, অবশ্যই ভুলে চোখটা অন্যদিকে তাকাবেন না বা ঘোরাবেন না, কারণ তাহলে কিন্তু অনেকটাই কিন্তু আপনাদের জীবন থেকে অনেক মূল্যবান কিছু হারিয়ে যেতে পারে। কারণ এই যারা সাড়ে সাতি নিয়ে ভীত ছিলেন বা ভয় পাচ্ছিলেন, আজকে অনুষ্ঠানের মধ্যে রয়েছে সেই চমক। মানে সাড়ে সাতির থেকে নিজে বা প্রকোপ থেকে নিজেকে রক্ষা করতে গেলে কি করা উচিত, কিভাবে নিজেকে সেভ করবেন, কোন টোটকার মাধ্যমে কি পুজো করলে বা কিভাবে করতে পারেন, টোটালটাই আমরা জানবো পরন্তপ শাস্ত্রীর কাছ থেকে। সবার আগে আসুন পরিচয় করছি জ্যোতিষ পদ্মশ্রী পরন্তপ শাস্ত্রী। নমস্কার দাদা, স্বাগত আপনাকে, অনেক অনেক স্বাগত। গত এপিসোডে আমরা দাদা আলোচনা করছিলাম শনি সাড়ে সাতি নিয়ে। আমরা শনি সাড়ে সাতি নিয়ে আপনি খুব সুন্দরভাবে ডিটেলসে সবকিছু বুঝিয়ে দিয়েছেন। আমরা সাড়ে সাতি অনেক কিছু জানলাম, কত বছর থাকে, কিভাবে এই 7.5 বছর মানুষের জীবনে প্রভাব পড়ে, সবকিছু আমরা শুনেছি। একটা প্রশ্ন আমরা সেই সময় করেছিলাম দাদা, যে সাড়ে সাতি যখন মানুষের শুরু হচ্ছে, যে জন্মকালীন অবস্থায়ও একটা শিশুরও সাড়ে সাতি নিয়ে জন্মাচ্ছে। আমরা আমাদের আরেকটা প্রশ্ন ছিল যে সাড়ে সাতি কি প্রিয়জন বিয়োগ হয়, তাহলে যে শিশুটি জন্মেছে তাহলে কি সেই সময় প্রিয়জন বিয়োগের কোনো ব্যাপার রয়েছে? বা সাড়ে সাতি তো শুধু শৈশব অবস্থায় যে পড়েছে তা নয়, মানুষের জীবনের লগভগ আমরা দেখতে পারি যে 3টে টাইমও পড়তে পারে যদি আয়ুটা ঠিক মতো হয়, নাহলে 2টো তো পড়ছে, নাহলে 3টেও পড়তে পারে। তো এই সম্বন্ধে আপনার বার্তাটা কি? দেখুন, যেসব শিশুর মানে জন্মকালীন থেকেই সাড়ে সাতি পড়ছে, এটার অনেক রকম ব্যাখ্যা আছে। কেউ বলবেন পূর্বজন্মের কর্মফল অনুযায়ী, যেহেতু শনিদেব কর্মফলের ফলদাতা। আমি আগেই এপিসোডে বলেছি যে শনিদেব কিন্তু কর্মফলের ফলদাতা চরিত্রের ওপরে। এবারে তাহলে সদ্যজাত সন্তান যিনি আছেন, যে হচ্ছে তার তো চরিত্র আমরা পাচ্ছি না, তাহলে পূর্বজন্মের কর্মফলের উপরে ডিপেন্ড করছে তার সাড়ে সাতি পড়ছে কিনা। সেই সাড়ে সাতিটা মানে যখন সদ্যজাত যখন বিচার হবে, সদ্যজাত যদি সাড়ে সাতি পড়ে থাকে, তাহলে তার পূর্বজন্মের কর্মফলের ওপরে মানে সাড়ে সাতিতে তার পড়ছে। এটা থেকে কি ধরনের সে শিক্ষা নেবে, একটু বড় হওয়ার পরে যখন বাবা মার কাছ থেকে জানতে পারবে যে তার জন্মকালীন সাড়ে সাতি ছিল, সেইখান থেকে ঠিক যেভাবে শিক্ষা নেওয়ার কথা সেভাবে শিক্ষা নিয়ে সে করবে। আর আপনি আরেকটা প্রশ্ন করলেন যে কি ধরনের, মানে 3বার করে পড়বে বা 2বার করে পড়বে। অনেক সময় দেখি আমরা, যদি একটা বাচ্চা জন্মালো যখন, তখন 7.5 বছর কাটলো, হয়তো দেখা গেল সে ছেলেটি বা জাতকটি অনেকটা বছর দীর্ঘায়ু রয়েছে, হয়তো সেই সময় আমরা অনেকের ক্ষেত্রে দেখেছি সাড়ে সাতি জীবনে 2বার পড়েছে, কিংবা কারোর ক্ষেত্রে অনেকটা লং লাইফ যে বেঁচে রয়েছে সেই ক্ষেত্রে 3বার আমরা দেখেছি। তো দাদা, সেই ক্ষেত্রে যে এক এক ক্ষেত্রে এক এক রকম প্রকোপ দেখা দিচ্ছে, সেটাই আমরা জানতে চাইছি। দেখুন, একটা শিশুর যখন জীবনের স্টার্টিং এ যদি সাড়ে সাতি পড়ে, তাহলে তার শুধু শারীরিক এফেক্ট হবে। আচ্ছা। কারণ মনে রাখতে হবে, আমাদের শাস্ত্র অনুযায়ী প্রথম 3 বছর শিশুটির কোনো বিচার করা যাবে না। কাজেই আমরা অনেক জ্যোতিষীরাই আছেন যারা প্রথম 3 বছর শিশুটি সাড়ে সাতি পড়েছে কিনা এটা বিচারই করবে না। কাজেই তখন তার সাড়ে সাতি পড়েছে কিনা এটা অনেকেই জানতে পারবে না। আর যদি কেউ এটা 3 বছরের মধ্যে বিচার করে, হয়তো দেখা যাচ্ছে যে তার বাবা মার চার্টে কিছু পাওয়া যাচ্ছে না, তখন হয়তো একবার দেখা হলো যে তার সাড়ে সাতি পড়েছে কিনা। আমি এটা ভালো করে ক্লিয়ার করে আপনার প্রশ্নের উত্তর দিতে চাই। শিশুর যখন জন্ম হবে তখন যদি তার সাড়ে সাতি পড়ে, তাহলে তার বাবা মায়ের ক্ষতি হবে। শিশুটির শুধু শারীরিক ব্যাধি ছাড়া আর কোনো রকম প্রবলেম হবে না। তার কোনো রকম অর্থনৈতিক সব ডিপার্টমেন্টে তার মানে মা বাবার তার অর্থনীতিটা খারাপ হচ্ছে, কিন্তু হচ্ছে খারাপ তার বাবা মায়ের। তার বাবা মায়ের খারাপ হয়ে গেলে তার এমনি খারাপ হয়ে যাবে।
দাদা আমি আপনার কাছে এটা জানবো যে আমরা জানি যে আপনার কাছে বহুত মানুষ এসে উপকার পেয়েছে এই সাড়ে সাথী নিয়ে। একটা ঘটনা আমি শুনেছি আপনার কাছ থেকে দাদা, যে 7.5 বছরে যে তার আগে ভদ্রলোক আপনার কাছে এসেছিল সাড়ে সাথী নিয়ে, তার তখন প্রচন্ড ভাবে মানে অর্থনৈতিক দিক দিয়ে ভেঙে গেছে। আপনি ঘটনাটা আমাদের সাথে শেয়ার করেছিলেন যে অর্থনীতি ভেঙে গেছে এবং শারীরিক। আপনার চেম্বারে যখন এসেছিল তার পয়সা দেওয়ার ক্ষমতা ছিল না, কিন্তু আপনি তাকে খুব সুন্দরভাবে তাকে গাইডলাইন করেছিলেন, তাকে কিছু টোটকা দিয়েছিলেন। দর্শক বন্ধুরা জানতে চায় যে সাড়ে সাথীতে যাদের একদমই ক্ষমতা নেই কি ধরনের টোটকা করলে বা কি ধরনের ক্রিয়া করলে সে মোটামুটি প্রকোপ থেকে বাঁচতে পারে, শনির প্রকোপ থেকে নিজেকে রক্ষা করতে পারে। দেখুন সাড়ে সাথীতে যদি প্রথমত যদি যিনি এসেছিলেন আপনার কাছে, যিনি এসেছিলেন তিনি আমাকে তার চার্টটি দেখালেন, দিয়ে তো তার তিনি অর্থনৈতিক ব্যবস্থাটা বললেন যে তার কোনো ক্ষমতা নেই। তো আমি তাকে বললাম যে দেখুন প্রতিকার করতে গেলে অনেক পয়সা লাগবে, তো আমি তাকে একটি টোটকা বলেছিলাম, যেটা হচ্ছে আপনি 21টা শনিবার দিন একটা বলেছিলাম করতে, যে আপনি তিলের তেল প্রদীপ জ্বালান, কিন্তু সাদা রঙের মোমবাতি জ্বালাবেন না, নীল রঙের মোমবাতি জ্বালান, না হলে নীল রঙের মাটির প্রদীপ জ্বালান। আর শনিদেবের মন্দিরে গিয়ে পুজো করুন, এমন শনিদেবের মন্দিরে গিয়ে পুজো করবেন যেখানে কিন্তু মা কালী নেই। সাধারণত আমরা শনিদেবের যেখানে মন্দির থাকে সেখানে মা কালী উপস্থিত থাকেন, তার মূর্তি থাকে। তাকে আমি বলেছিলাম যে শনিদেবের মানে শুধু শনিদেব আছে এরকম মন্দিরে যাবেন, নীল মোমবাতি বা নীল রঙের প্রদীপ জ্বালাবেন। প্রদীপ জ্বালালে আপনাকে তিল দিতে হবে, মোমবাতি জ্বালালে আপনাকে দিতে হবে না। এটা 21টা শনিবার করুন। 21টা শনিবার করে উনি, তো আমি আপনাকে বলেইছি কি ধরনের এফেক্ট পেয়েছেন, তো উনি নিজেই এসেছিলেন তখন। আমরা সেই ঘটনাটাকে আমরা শুনেছি। বন্ধুরা আপনাদের সাথে এই ঘটনাটা শেয়ার করলাম কারণ এরকম ঘটনা অদ্ভুত মিরাকেলই ঘটেছে। দাদা যে টোটকাটা অ্যাপ্লাই করতে দিয়েছে, যে ভদ্রলোকটি ওনার কাছে এসেছিলেন পুরো নিঃস্ব অবস্থায়, সাড়ে সাথী পড়ার 2 বছর বাদে ভদ্রলোকের আর্থিক মানসিক শারীরিক 3 ভাবে বিধ্বস্ত। শুধুমাত্র কিছু টোটকা কিছু অ্যাপ্লিকেশন উনি বলে দিয়েছিলেন, তাতেই দুর্ধর্ষ রেজাল্ট। সেই ভদ্রলোকটি 8টা সপ্তাহ করার মাঝখানে উনি একটা ভালো চাকরির অফার পেয়ে গেছিলেন, ভালো চাকরি পেয়েছিলেন, যেটা দাদা আমাদের সামনে শেয়ার করলেন না, চেপে গেলেন। কিন্তু এই ঘটনা আমরা দেখেছি আমাদের চ্যানেলের মাধ্যমে বা বিভিন্ন মিডিয়াতে। উনি কিন্তু অনলাইনে লাইভে এসে উনি বলেছেন যে আমি রেজাল্ট পেয়েছি দাদার কাছে গিয়ে এই টোটকাটি করে। তো বন্ধুরা আপনারাও জানতে চাইছেন যে শনির প্রকোপ, সাড়ে সাথী, ধাইয়া কিংবা শনির মহাদশা নিজেকে ঠিক রাখতে গেলে, সেভ করতে গেলে আপনাদের কি করা উচিত দাদা, এটা আমরা জানবো। দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আপনি কি বলবেন যে স্যাটার্নকে ভালো রাখতে গেলে কি করা উচিত, মানে কিভাবে ওর প্রকোপ থেকে বেরোনো যায়? নিজেকে শুধরে নিন। স্যাটার্নের, আমি তো আগের এপিসোডেও বলেছি, এখনো বলছি, স্যাটার্ন কিন্তু আপনার ক্ষতি করছে না। স্যাটার্ন শুধু আপনাকে আপনার চরিত্রের খামতিগুলো আপনার সামনে তুলে ধরছে। এই খামতিগুলো যদি আপনি নিজে শুধরে নিতে পারেন তাহলে প্রকোপ কমে যেতে শুরু করে দেবে। তার সঙ্গে পুজো আশ্রা অবশ্যই আছে, রত্ন ধারণ, বিভিন্ন রকমের প্রতিকার আছে। আমি আগের এপিসোডেও বলেছি বিভিন্ন রকমের প্রতিকার আছে। কি প্রতিকার তার লাগবে বন্ধুরা আপনারা জানতে চাইছেন যে যাদের জীবনে শনির সাড়ে সাথী রয়েছে বা ধাইয়া রয়েছে বা শনির মহাদশা চলছে, আপনারাও শনির প্রকোপ থেকে নিজেকে কিভাবে রক্ষা করবেন আপনাদেরও জানতে ইচ্ছা করছে যে সেই এমন কি টোটকা যে টোটকার মাধ্যমে শনির প্রকোপ থেকে নিজেকে সেভ করা যায়, রক্ষা করা যায়। হ্যাঁ, এরকমই একটা টোটকা অবশ্যই দাদার মুখ থেকে আমরা শুনবো, যেটা ভীষণভাবে কার্যকারী, ভীষণভাবে ফলপ্রসূ। আসলে আমরা সেই টোটকাটাই শুনবো। দাদা যদি বলেন যে এমন কি টোটকা আছে যেটা ওভারঅল প্রত্যেকটা মানুষ যদি শনি নিয়ে যাদের ভীতি রয়েছে অ্যাপ্লাই করলে দুর্ধর্ষ রেজাল্ট পেতে পারে। দেখুন, আমি তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, যারা শনি সাড়ে সাথীতে প্রকোপে ভুগছেন তারা একটা কাজ অবশ্যই করবেন, সেটা হচ্ছে আপনারা একটা নীল রঙের প্রদীপ নেবেন। সেটা যদি মাটির হয় তাহলে মাটির নীল রঙের প্রদীপ নেবেন, যদি মাটির নীল রঙের প্রদীপ না পান তাহলে নীল রঙের মোমবাতি নেবেন। প্রত্যেক শনিবার দিন সকালবেলা 10টা থেকে 11টার মধ্যে প্রদীপটা জ্বালাবেন। সন্ধেবেলার অবধি অনেকেই ওয়েট করতে পারবেন না, না খেয়ে থাকার ব্যাপার থাকে, শুধু ফলের রস খেয়ে থাকার ব্যাপার থাকে, হয়তো অনেকেই পারবেন না। সেফ টাইম হচ্ছে সকালবেলা 10টা থেকে 11টার মধ্যে, মেনলি 12টার মধ্যে, 10টা থেকে 12টার মধ্যে আপনারা প্রদীপটা জ্বালিয়ে দেবেন। আর যদি পারেন
তাহলে বড় ঠাকুরের মন্দির মানে শনিদেবের মন্দিরে ওটা না জ্বালিয়ে কোনো নদীতে দিয়ে দেবেন, মানে যে নদী বইছে আর কি। সবাই তো আর গঙ্গা পাবেন না, হাতের কাছে যে নদী বইছে তাতে প্রদীপটি ভাসিয়ে দেবেন। আর আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে অনেকেরই আমাদের থাকে যে আমরা বড় ঠাকুরের মন্দিরে পয়সা দিয়ে থাকি, প্রণামী বাক্সে পয়সা দিয়ে থাকি। এটা কিন্তু কখনো করবেন না। বড় ঠাকুরের মন্দিরে আমি আপনাদের বলে দিচ্ছি, বড় ঠাকুরের মন্দিরে প্রণামী বাক্সে কখনো কোনো টাকা দেবেন না। এটা অহংকারের পরিচয় হয়। যদি আপনাদের দেওয়ার দরকার থাকে তাহলে সেখানকার পুরোহিতের হাতে কিছু দক্ষিণা দিয়ে দেবেন, কিন্তু তার প্রণামী বাক্সে কোনো অর্থ দেবেন না। আমি কিন্তু বারবার বলে দিচ্ছি যে বড় ঠাকুরের পুজো যখন করছেন তখন কিন্তু কোনো রকম অর্থ তার প্রণামী বাক্সে দেবেন না। দরকার পড়লে আপনাদের যদি দোয়ার থাকে তাহলে তার পুরোহিতের হাতে কিছু দক্ষিণা দিয়ে দিন। আমরা কিন্তু এই ভুলটা বরাবরই প্রত্যেকটি মানুষ করে থাকি। শনি ঠাকুরের মন্দিরে ভিড় উপচে পড়ে শনিবার দিন। আমরা ম্যাক্সিমাম মানুষ মন্দিরে গিয়ে একটু ধূপকাঠি, মোমবাতি, বাতাসা দাদা একটু দিয়ে একটা টাকা দক্ষিণা দিয়ে প্রণামী বাক্সের মধ্যে প্রদীপটা জ্বালিয়ে যদি আপনারা প্রবাহমান মানে নদীতে ভাসিয়ে দিতে পারেন সব থেকে ভালো হয় এটা। কিন্তু অনেকের কাছে প্রদীপটা কোথায় জ্বালাবে? প্রদীপটা নদীর পাশেও জ্বালাতে পারে। আচ্ছা, যদি অশ্বত্থ গাছ থাকে তাহলে অশ্বত্থ গাছের নিচে জ্বালিয়ে অশ্বত্থ গাছকে দেখিয়ে তারপরে নদীতে ভাসিয়ে দিতে পারে। আর যদি হাতের কাছে কোনো নদী না থাকে তখনই কিন্তু প্রদীপটা জ্বালাবেন বড় ঠাকুরের মন্দিরে। কিন্তু এই প্রদীপ জ্বালানো, ধূপ জ্বালানো, যেটাই করুন, প্রদীপটা জ্বালানোর কথা আমি মেনলি বলবো। প্রদীপটা যখন আপনি বড় ঠাকুরকে দেখাচ্ছেন তখন কিন্তু বড় ঠাকুরের পায়ের দিকে নজর রাখবেন, চোখের দিকে নয়। বারবার বলে দিচ্ছি, বড় ঠাকুরের পুজো করার সময় কিন্তু কোনোভাবেই আপনারা বড় ঠাকুরের চোখের দিকে নজর রাখবেন না, তাহলে বড় ঠাকুর মানে রুষ্ট হন। ওনার পায়ের দিকে তাকিয়ে আপনারা তার আরতিটা করতে পারেন এবং পায়ের কাছে রাখবেন। যদি এটা সম্ভব হয় তাহলে আপনারা প্রদীপটি জ্বালিয়ে নদীতে ভাসিয়ে দিন। যদি সম্ভব হয় প্রদীপটি জ্বালিয়ে নদীতে ভাসিয়ে দিন। অশ্বত্থ গাছকেও দেখাতে পারেন, প্রদীপটা দেখিয়ে নদীতে ভাসিয়ে দিন। এটা কটা সপ্তাহে করবে দাদা? প্রথমে 21টি সপ্তাহ করুন। 8 সপ্তাহ থেকে 9 সপ্তাহের মধ্যে আপনার এফেক্ট দেখতে পাবেন। 21 সপ্তাহ প্রথম করুন, তারপরে যতক্ষণ 7.5 চলবে কন্টিনিউয়াস করতে হবে, তাতে গুড রেজাল্ট আশা করা যায়। তো বন্ধুরা, আপনারা শুনলেন যে কোনো নীল রঙের মাটির প্রদীপ নিয়ে আপনি অশ্বত্থ গাছের গোড়ায় প্রদীপ দেখিয়ে রেখে দিতে পারেন, আয়দা ভাসিয়ে দিতে পারেন, না হলে কোনো বড় ঠাকুরের মন্দিরে আপনারা দেখিয়ে বড় ঠাকুরের পায়ের সামনে রাখতে পারেন। অবশ্যই পায়ের দিকে তাকিয়ে আরতি করবেন। আর যদি বড় ঠাকুরের মন্দির আপনার আশেপাশে কোনো নদী থাকে, প্রবাহমান জল থাকে, সেই যে প্রদীপটি আরতি করে প্রবাহমানের জলে ভাসিয়ে দিতে পারেন। যদি কেউ মনে করেন যে আপনারা মোমবাতি জ্বালাবেন তাহলে একটা ছোট মানে কোনো ধরুন পাত্রে প্রদীপটি জ্বালিয়ে বড় ঠাকুরকে দেখানোর পরেও করতে পারেন, বা বড় ঠাকুরের নাম করে অশ্বত্থ গাছকে দেখিয়ে প্রদীপটি ওই কাগজে দিয়ে প্রদীপটা মানে মোমবাতিটাও জলে ভাসিয়ে দিতে পারেন। মোমবাতি ভাসানোটা একটু শক্ত হবে, কারণ আপনাকে একটা পাত্র দিতে হবে, তাই মাটির প্রদীপ নীল রঙের দিলে ভালো হবে। তো বন্ধুরা শুনলেন যে অভ্যুত একটা টোটকা দাদা বললেন, আপনারা করে দেখুন, রেজাল্ট অবশ্যই পাবেন। আমাদের স্কলিং এর নিচে যে নাম্বারটা যাচ্ছে ফোন করে জানাবেন যে আপনারা কতদিনের রেজাল্ট পেলেন। এই টোটকা করে অনেক মানুষ অনেক সমস্যা, যাদের সমস্যার ঘেরাটোপে পড়ে গেছেন, কর্মে বাধা, যে কোনো কাজ করতে যাচ্ছেন ফেলিওর হচ্ছেন, হাতে অর্থ আসছে না, কিংবা সাথী প্রকোপে শারীরিকভাবে ভেঙে পড়েছেন, মানসিকভাবে বিধ্বস্ত হয়ে গেছেন, অবশ্যই আপনাদের জন্য এই টোটকাটা দাদার। অ্যাপ্লাই করুন, রেজাল্ট আপনারা বুঝতে পারবেন। দাদা, আপনার কাছে আমার আরেকটি প্রশ্ন। এতক্ষণ ধরে শনির 7.5 বা শনির ধাইয়া নিয়ে আমরা আলোচনা করলাম, এতে তো টোটকা রয়েছে। অনেক মানুষ না জেনে একটা মানে ইউটিউব বা ফেসবুকের মধ্যে দিয়ে বা মিডিয়ার মাধ্যমে দেখে কেউ ভাবে যে 7.5 পড়েছে, তাহলে আমার একটা নীলা পরা উচিত বা ধারণ করা উচিত, কেউ এমিথিস পড়ছে। এটা কি সঠিক? মানে অ্যাকচুয়ালি সব ক্ষেত্রে তো নীলা বা স্টোনের নাও লাগতে পারে, নীলা উল্টো ফলও দিতে পারে। আর সেই ক্ষেত্রে কি আপনি তাদের উদ্দেশ্যে কি বলবেন, যে স্টোন ধারণ করার আগে কি করা উচিত? দেখুন, স্টোন ধারণ করার আগে, স্টোন মানে নীলা পাথর ধারণ করার আগে বা যে কোনো পাথর ধারণ করার আগে আমার মানে নীলাটা বেশি অ্যাস্ট্রোলজারকে একবার দেখিয়ে নেওয়া দরকার। হ্যাঁ, অ্যাস্ট্রোলজারকে একবার দেখিয়ে নেওয়া দরকার যে আদৌ ওনার ওই নীলাটা লাগবে কিনা, বা যে কোনো ধরনের পাথর কোনো রকম প্রবলেম হলে প্রবলেমটা কিসের হচ্ছে দেখতে হবে। এবং
শনি 7.5 বিষয়ে আমরা কথা বলছি। শনি 7.5-তে নীলা ধারণ করতেই হবে এরকম কোনো ব্যাপার নেই। নীলাটা আপনার লাগবে কিনা সেটা আগে একটা জ্যোতিষীকে দেখিয়ে নিতে হবে যে নীলা লাগবে কিনা। তা যদি নীলা লাগে তাহলে কি ধরনের নীলা লাগবে, কত লাগবে, ডিটেলসটা জানতে হবে। মানে ইউটিউবে আপনি যেমন বলেন ইউটিউবে ভিডিও দেখে নিয়ে শনি 7.5 পড়লেই একেবারে নীলা পড়ে নিচ্ছি, এটা করলে কিন্তু বাজে এফেক্ট হয়ে যাবে। হ্যাঁ, শনি 7.5 প্রতিকার আপনারা জানতে চাইছেন, সেটা হচ্ছে ধরুন বিবাহিত মানুষ যারা আছেন তারা শনি 7.5-তে ঘরোয়া টোটকায় যেটা করতে পারেন সেটা হচ্ছে অমাবস্যার দিকে যখন চন্দ্র থাকবে, মানে পূর্ণিমা কেটে যাওয়ার পরে, খুব ভালো করে খেয়াল করবেন, পূর্ণিমা কেটে যাওয়ার পরে ওই 15 দিন যতক্ষণ না অমাবস্যা কাটছে ওই 15 দিন আপনার স্ত্রীর সঙ্গে কোনো রকম শারীরিক সম্পর্ক করবেন না। মানে স্ত্রী লোকেদেরও তাই একই কথা বলছি, আপনারা স্বামীর সঙ্গে কোনো রকম শারীরিক সম্বন্ধ করবেন না। অমাবস্যা কেটে যাওয়ার পরে পূর্ণিমা পর্যন্ত করতে পারেন, আবার পূর্ণিমা কেটে যাওয়ার পরে অমাবস্যা পর্যন্ত ওই 15 ডেজ করবেন, মানে কৃষ্ণপক্ষের 15 ডেজটা করবেন না। কোনো রকম শারীরিক সম্পর্ক করবেন না আপনার স্বামী বা স্ত্রীর সঙ্গে। আর যারা অবিবাহিত আছেন, যারা বিবাহ করেননি, তাদের 7.5 পড়েছে, তাদের পার্সোনাল লাইফে কিছু চেঞ্জেস আনতে পারেন। যেরকম ধরুন আপনার যে যদি আপনার প্রেম টেম থেকে থাকে তাহলে চেষ্টা করবেন বিয়েটা অ্যাভয়েড করতে, কারণ আপনি যদি কমিটেড থেকে থাকেন, যে কথা দেওয়া হয়ে গেছে, তাহলে 7.5 সময়তে বিয়েটা একটু অ্যাভয়েড করবেন। যদি আন্ডারস্ট্যান্ডিং থাকে তাহলে তিনি নিশ্চয়ই সেটা বুঝবেন। আর যদি কোনো কমিটমেন্ট না থেকে থাকে আপনাদের, তাহলে আমি বলবো একটু কুলোটা চরিত্রের মহিলাদের বিবাহ করা উচিত। তাহলে শনি 7.5 সম্পূর্ণভাবে নিরাময় হয়ে যাবে। যদি আপনারা মানে শনি 7.5 সেই এফেক্টটা না দেখতে চান, তার বা বারবণিতার সঙ্গে বিবাহ করতে পারেন। আমি যেটা বলতে চাইছি আর কি, বারবণিতার সঙ্গে বিবাহ করলে কিন্তু শনির এফেক্ট অনেকটাই কমে যাবে। এখানে স্বভাবত একটা প্রশ্ন দাদা জানছে, আপনি মানে একদম একদম ভিন্ন ধরনের একটি কথা শুনলাম এতদিনে, মানে এই যে আপনি বলেন কুলোটা বা বারবণিতাকে বিয়ে করলে শনির প্রকোপ কেটে যাবে, এটা 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 কেন? মানে এই যে যার সাথে 7.5 বছরের এফেক্ট, বিয়েটা তো একটা হোল লাইফ ব্যাপার, তো যাকে বিয়ে করছে তাকে হোল লাইফের জন্য করছে, তার মানে এই 7.5 বছর তার উপর তেমন কোনো প্রভাব পড়বে না, সেটাই কি? 7.5 বছর প্রভাব পড়বে না, এবং পরবর্তী পর্যায়ে যখন শনি 7.5 কেটেও যাবে তখনও আপনার সারা জীবনের শনিদেবের যে আশীর্বাদটা সেটা আপনার জীবনে সম্পূর্ণ থেকে যাবে। এটা কি একটা অন্য ধরনের টোটকা? মানে এটা টোটকা নয়, এটা আপনি খানিকটা জীবন দিয়েই, মানে যেরকম আমরা পৌরাণিক গল্পে পড়ে থেকে থাকি যে মানুষ জীবন দিয়ে নিজের জীবনটা শুধরানোর চেষ্টা করছে, সেরকমই আপনার এইটা একটা এমন রেমিডি যেটা হয়তো আপনাদের মনে হতে পারে যে এটা করা কি করে সম্ভব, কিন্তু করে আপনি দেখবেন, আপনারা দেখবেন যে 7.5 কেটে যাওয়ার পরেও কিন্তু শনিদেবের বিরাট আশীর্বাদটা, কৃপাটা আপনার জীবনে থেকে যাবে। এবং কোনো দিন শুধু 7.5 ফেজ নয়, শনিদেবের যখন মহাদশা আসবে বা ধরুন প্রত্যন্ত দশা আসছে বা অন্তর্দশা আসছে, তখনও কোনো রকম শনিদেবের মারাত্মক এফেক্ট আপনাদের জীবনে পড়বে না, এবং আলাদা করে কোনো প্রতিকার করতে হবে না যদি আপনারা এটা করতে পারেন। আমি অবিবাহিত মানুষদের ক্ষেত্রে বলছি, বিবাহিত মানুষদের ক্ষেত্রে তো আগেই বলে দিলাম কি করতে হবে এবং সঙ্গম কখন করতে হবে। এটা যদি করতে পারেন তাহলে শনিদেবের কোনো এফেক্ট শুধু 7.5 সময় নয়, লাইফ টাইমের জন্য আপনাদের কোনো রকম শনিদেবের এফেক্ট থাকবে না। এটা পরীক্ষিত এবং প্রমাণিত। বন্ধুরা, এই একটা একটা অন্য ধরনের কথা বা অন্য ধরনের কথা আপনারা শুনলেন, যারা মনে করছেন 7.5 দাদা শনির 7.5 নিয়ে আর কিছু উপায় আছে বা মহা উপায় বলতে পারে, যেটা এর আগে মিডিয়াতে কিংবা কোনো চ্যানেলে মানুষ শোনেনি, এরকম কোনো উপায়, এক্সেপশনাল কোনো উপায় যদি আপনি বলে থাকেন? হ্যাঁ, দেখুন, যেরকম আপনাকে সবাইকে বললাম যে বারবণিতা বিবাহ করা বা সঙ্গমের, ওইরকম আরেকটাও উপায় আছে। যারা ধরুন বিবাহ করতে চাইছেন তারা হিজড়ে, মানে ট্রান্সজেন্ডার বা হিজড়ে, এদের বিবাহ করলেও কিন্তু লাইফ টাইম একটা শনির থেকে, আপনারা শনির প্রকোপ থেকে লাইফ টাইমের জন্য
রেমেডি পেয়ে যাবেন, প্রতিকার পেয়ে যাবেন। শনির কোনো এফেক্ট যখনই, মানে শুধু সাড়ে সাথী নয়, আমি বারবার বলে দিচ্ছি, শুধু সাড়ে সাথী নয়, পরে হয়তো মহাদশা পড়লো, অন্তর্দশা পড়লো, অন্য কোনো গ্রহের ক্ষেত্রে থেকে তার দশা চলছে কিন্তু শনির অন্তর্দশা পড়লো, শনির টাইম পড়লো, সেই সময় কিন্তু কোনো রকম শনিদেবের কোনো এফেক্ট আপনি পাবেন না। যদি আপনারা ট্রান্সজেন্ডার বিয়ে করেন বা হিজড়েদের বিবাহ করেন, তাহলে কিন্তু এই এফেক্টটা থাকবে না। এবং শুধু শনি গ্রহের জন্য নয়, এমন অনেক গ্রহ আছে, যেরকম ধরুন বুধ গ্রহেরও কিন্তু আপনারা অনেক আশীর্বাদ পেয়ে যাবেন যদি আপনারা ট্রান্স বা হিজড়ে বিবাহ করেন। আমরা একটা নতুন ধরনের উপায়ের কথা শুনলাম। মানে সত্যি কথা বলতে বন্ধুরা, আমি জানি যারা আমাদের অনুষ্ঠানটি মন দিয়ে শুনছেন এতক্ষণ ধরে পরন্তপ শাস্ত্রীর কাছ থেকে, কারণ দাদার অনুষ্ঠান মানে একটু ব্যতিক্রম অনুষ্ঠান, মানে ব্যতিক্রম কথাবার্তা বা ব্যতিক্রম কিছু পদ্ধতি, যেটা এর আগে আপনারা কখনো শোনেননি। তো দাদার কাছ থেকে সেই ধরনের আমরা শনি সাড়ে সাথে নিয়ে একটা দীর্ঘ এপিসোড আমাদের চললো, মানে আমরা আলোচনা করলাম, অনেক তথ্য উঠে আসলো, অনেক অজানা কথা, যেগুলো এতদিন নর্মালি আপনারা যেভাবে শনি সাড়ে সাথীকে থেকে বাঁচাবার জন্য, নিজেকে সেভ করার জন্য মন্দিরে পুজো, ছায়া দান করা, তিল দিয়ে তেলের প্রদীপ জ্বালানো, এগুলো তো আপনারা ন্যাচারালি ব্যবহার করে থাকেন, এবং তাতে আমার মনে হয় না খুব একটা হেল্পের কিছু হয়েছে। কিন্তু আমি আপনাদের এইটা জোর দিয়ে বলতে পারি, যারা পরন্তপ শাস্ত্রীর অনুষ্ঠানটি দেখছেন, অবশ্যই মাথায় গেঁথে নিন যে উনি যে সাড়ে সাথীর প্রকোপগুলো বলেছেন বা মানে প্রশমনের জন্য যে রাস্তাটাগুলো আপনি অ্যাপ্লাই করেছেন বা বলেছেন, সেগুলো একবার যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন, আমি কথা দিচ্ছি যে অবশ্যই গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এই উপায় বা টোটকা করলে রেজাল্ট আপনারা পাবেন। কারণ আমি দীর্ঘদিন ধরে যখন ওনার পাশে বসে এই অ্যাঙ্কারিং গুলো করি, অনেক মানুষ, আপনাদের মতো অনেক বন্ধুরা এসে কিন্তু আমাদের এই লাইভ অনুষ্ঠানে বলে যে স্যারের কাছ থেকে এই টোটকাটা বা রেমেডিটা অ্যাপ্লাই করে আমি ভীষণ উপকার পেয়েছি, যার জন্য আমার খুব বলতে ইচ্ছে হলো যে মিডিয়াতে এসে বা লাইভ অনুষ্ঠানে এসে আমি কথা বলি। আজকে যখন আমাদের যে এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে যখন প্রসঙ্গটা উঠলোই, দাদার অনেক কিছু মানে আমি বলবো প্রতিকার, মানুষটি এমন সুন্দর সুন্দর কিছু প্রতিকার দিয়ে থাকেন যেগুলো কিন্তু অন্য সব মানুষের বা অ্যাস্ট্রোলজারদের থেকে একদম আলাদা, বা বলতে পারেন একদম অন্য ব্যতিক্রমী তার প্রতিকার থাকে। যারা মনে করছেন অবশ্যই আপনারা দাদার কন্ট্যাক্ট নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এবং যে কোনো সমস্যা নিয়ে আলোচনা করতে পারেন, ওনার চেম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন। দাদা, আমরা একদম মানে প্রোগ্রামের অনুষ্ঠানের শেষ প্রান্তে, আমরা তো দেখলাম মানে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলেছে, যাওয়ার আগে আপনি দর্শক বন্ধুদের উদ্দেশ্যে যদি এই শনি নিয়েই যখন আমাদের হলো, ছোট্ট একটু কিছু রাস্তা বা দিশা বলে দিন বা টোটকা বলে দিন। শনিদেবের মেইন, আচ্ছা, আমাকে আপনি যেটা জিজ্ঞাসা করলেন, আমি দর্শকদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে শনিদেবের, যেন আমি আগেও বলেছি, শনিদেব কর্মফলের দেয়, চরিত্র সংশোধন করবার জন্য দেয়। আপনারা একটা জিনিস সবসময় রাখবেন, মানে মনে রাখবেন, শনিদেবের সাড়ে সাথী যখন পড়ছে তখন আপনার চরিত্রটা যেন ঠিক থাকে। আর অবশ্যই একজন ভালো জ্যোতিষীকে দেখিয়ে নেবেন যে কি ধরনের প্রতিকার আপনার দরকার পড়বে। আর টোটকা হিসেবে সবসময় মনে রাখবেন যে প্রদীপ জ্বালানো, অশ্বত্থ গাছে পুজো দেওয়া, এগুলো খুব ভালো ধরনের টোটকা। অশ্বত্থ গাছে মোমবাতি জ্বালানো বা প্রদীপ জ্বালানো করতে পারেন, কিন্তু সেটা নদীতে ভাসিয়ে দেবেন, অশ্বত্থ গাছের নিচে প্রদীপ জ্বালিয়ে দেবেন না। আর যেটা আমি আগেও বলেছি, বড় ঠাকুরের মন্দিরে কোনো রকম টাকা দেবেন না, প্রণামী বাক্সে কোনো টাকা দেবেন না। তো বন্ধুরা, আজকে আমাদের এই অনুষ্ঠান মানে অ্যাস্ট্রোনিটের অনুষ্ঠান এখানে শেষ করতে হচ্ছে। আবার আগামী এপিসোডে আবার নতুন কিছু কথা, নতুন কিছু সাবজেক্ট নিয়ে অবশ্যই আমি উপস্থিত থাকবো। সঙ্গে অবশ্যই থাকবে জ্যোতিষ পদ্মশ্রী উপাধিতে ভূষিত পরন্তপ শাস্ত্রীকে নিয়ে। সঙ্গে থাকুন। নমস্কার।